আসসালামু আলাইকুম। বাংলাদেশে পর পর তিনটা বড় ধরনের অগ্নিকাণ্ড। আসলে এই অগ্নিকাণ্ড, এটা কি অগ্নিকাণ্ড নাকি ষড়যন্ত্র? আহ, আমার কাছে মনে হয়, আবারও বলে নিচ্ছি, আমার কাছে মনে হয় এটা একটা ষড়যন্ত্র। যদি এটা ষড়যন্ত্র হয়, এখানে দুইটা পক্ষ কাজ করতে পারে। কোন দুইটা পক্ষ? একটা পক্ষ হচ্ছে যারা বর্তমানে চায় না যে এই রাষ্ট্রটা শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াক বহির্বিশ্বের সাথে, তথা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে এই দেশটা চলুক। তারা চায় না। তারা হয়তো এই অগ্নিকাণ্ডগুলো ঘটাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, কেন ঘটাচ্ছে এই অগ্নিকাণ্ডগুলো? এই অগ্নিকাণ্ডগুলো দেখেন কোন কোন পয়েন্টে ঘটছে। প্রথমেই অগ্নিকাণ্ড ঘটেছে মিরপুরে। এটা ছিল মানে সংরক্ষিত এলাকার বাহিরে, পোশাক শিল্প এবং অন্যান্য ফ্যাক্টরিও ছিল সাথে। তো এখানে যখন অগ্নিকাণ্ড ঘটালো, এখানে দেখালো একটা অনিরাপত্তা। আসলে এই অনিরাপত্তার কারণেই তো একটা পোশাক শিল্পে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে ইপিজেডে অগ্নিকাণ্ড। আসলে ইপিজেড ইপিজেড হচ্ছে আমাদের দেশের পোশাক শিল্পের জন্য মডেল। এই মডেল দেখেই বিদেশিরা, বিনিয়োগকারীরা এদেশে বিভিন্ন পোশাক শিল্পে তারা বিনিয়োগ করে থাকেন। তো এই ইপিজেডে অগ্নিকাণ্ড ঘটলো, এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে কি মেসেজ যাচ্ছে? বিনিয়োগকারীদের কাছে মেসেজ যাচ্ছে যে এই দেশটা এখন অনিরাপদ, পোশাক শিল্প অনিরাপদ। তারা তো এটাই বুঝবে নাকি? যখন দেখছে একের পর এক অগ্নিকাণ্ড হচ্ছে, তারা যে যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, সেই প্রতিষ্ঠানগুলো যদি নিরাপদ না থাকে, তাহলে তো তারা বিনিয়োগ করবে না। সেক্ষেত্রে ইপিজেডে অগ্নিকাণ্ডটা ঘটলো। এবং আজকে আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এখানেও অগ্নিকাণ্ড ঘটলো। এই অগ্নিকাণ্ডগুলোর মাধ্যমে বহির্বিশ্বের কাছে মেসেজ যাচ্ছে যে বাংলাদেশ বর্তমানে অনিরাপদ। এতে করে হবে বহির্বিশ্বে যারা বিনিয়োগকারী আছে তারা বাংলাদেশে বিশেষ করে পোশাক শিল্পে বিনিয়োগ করবে না এবং এদেশে তারা আসবে না। কারণ এদিকে এদেশের পোশাক শিল্প এবং যাতায়াত ব্যবস্থা দুইটাই অনিরাপদ। এতে করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে এবং এইখান থেকে তারা ফায়দা নিবে যারা চায় না এই রাষ্ট্রটা ঘুরে দাঁড়াক, যারা চায় না বাংলাদেশ এগিয়ে যাক। এটা হচ্ছে একটা পক্ষ। এবং এই কার্যকলাপের মাধ্যমে তারা তাদের ফায়দা নিবে। তারা তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা হয়তো বাস্তবায়ন করবে। এবং আরেকটা পক্ষ হচ্ছে, আরেকটা পক্ষ কারা? আরেকটা পক্ষ তারা চায়, এবং প্রথম পক্ষের কথা আরেকটু বলে নিই। প্রথম পক্ষ এর মাধ্যমে দেশে নির্বাচন যাতে না হয় সেটাও তারা চায়। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। এক কথায় সবকিছু মিলিয়ে তারা এই দেশটাকে অনিরাপদ এবং অর্থনৈতিকভাবে দাঁড়াতে দিতে চায় না। তারা রাষ্ট্রবিরোধী, তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। আর দ্বিতীয় পক্ষ চাচ্ছে, যদি হয়, আমি কিন্তু প্রথমেই বলে নিচ্ছি, এখানে ষড়যন্ত্রকারী দুইটা পক্ষ হইতে পারে। দুইটা পক্ষের মধ্যে প্রথম পক্ষের কথা আমি বললাম এবং দ্বিতীয় পক্ষের কথাও বলতেছি। এখানে কিন্তু আমি সরাসরি কারো নাম উল্লেখ করতেছি না, এটা আপনারা বুঝে নিবেন কথার মাধ্যমে যে হয়তো কারা হইতে পারে।
এবং আমার কাছে সেই তথ্যও নাই যে আসলে এখানে কারা এটা করছে, তবে আমার যেটা মনে হয় আমি সেটা বলছি। এবং দ্বিতীয় পক্ষ হইতে পারে তারা এই অগ্নিকাণ্ডগুলোর মাধ্যমে বহির্বিশ্বের কাছে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ অনিরাপদ, বাংলাদেশ প্রশাসনিকভাবে এই দেশটাকে নিরাপদ রাখতে পারতেছে না, তারা অক্ষম, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা অক্ষম, প্রশাসন অক্ষম, সর্বোপরি এ দেশটা এখন নিরাপদ নেই, এরকম একটা মেসেজ তারা দেশবাসী এবং সারা বহির্বিশ্বকে দেখাতে চাচ্ছে। কেন দেখাতে চাচ্ছে এখন প্রশ্ন, যে তারা কেন দেখাতে চাচ্ছে যে বাংলাদেশ অনিরাপদ? এখানে আসলে তারা কি চায়? তারা যেটা চায় সেটা হলো তারা বাংলাদেশকে অনিরাপদ দেখানোর মাধ্যমে যখন বহির্বিশ্বের বিনিয়োগকারীরা এদেশে বিনিয়োগ করবে না, এদেশ অস্থিতিশীল একটা পরিস্থিতি বিরাজ করবে, এদেশে কোনো শৃঙ্খলা থাকবে না, এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে, এই সব কিছু দেখিয়ে তারা এটার মাধ্যমে যে স্বার্থটা আদায় করতে চায় সেটা হচ্ছে এখানে বিদেশি কোনো পরাশক্তিকে স্থাপন করতে চায়। বিদেশি কোনো পরাশক্তিকে স্থাপন করার মাধ্যমে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবে, তারা দেশের সার্বিকভাবেই অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশের অর্থনৈতিকভাবে যাতে আগাইতে পারে সেই ধরনের সাহায্য সহযোগিতা করবে, আইন শৃঙ্খলার মাধ্যমে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এবং বিদেশি বিনিয়োগকারীদেরকে দেশে উদ্বুদ্ধ করবে বিনিয়োগ করতে। তারা দেখাবে বিদেশি শক্তি প্রতিস্থাপন করে, বিদেশি পরাশক্তি প্রতিস্থাপনের মাধ্যমে এই দেশকে একটা সুষ্ঠু সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে এসে বিদেশি বিনিয়োগকারীদের কাছে তারা উপস্থাপন করবে যে এদেশ এখন নিরাপদ, আপনারা এদেশে বিনিয়োগ করতে পারে। এর মাধ্যমে এখানে আধিপত্যবাদ ঢুকে গেল, বিদেশি পরাশক্তি ঢুকে গেল। ফাইনালি আমি যে দুইটা পক্ষের কথা বললাম, এই দুইটা পক্ষ যদি হয়, এরকম যদি হয়, এই দুইটা পক্ষের কোনো পক্ষই চায় না বাংলাদেশ তার নিজস্ব গতিতে এগিয়ে যাক, বাংলাদেশ তার নিজস্ব মেরুদণ্ডের মাধ্যমে সোজা হয়ে দাঁড়াক, সারা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলুক, এটা কোনোভাবেই তারা চায় না। এবং এই দুইটা শক্তি কারো না কারো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তো আমি আমার কথার শেষে আবারও বলে নিচ্ছি, আমার এই কথায় আপনারা কোনো ধরনের গন্ধ খুঁজবেন না, যদিও আমি গন্ধের কথাই বলছি, তবু এখানে উল্লেখ করে কাউকে বলার মতো কিন্তু কেউ নেই, কারণ উল্লেখ করার মতো কেউ এখনো পর্যন্ত শনাক্ত হয় নাই। কিন্তু এটা অনুমান করা যাচ্ছে যে পরপর এরকম গুরুত্বপূর্ণ জায়গায় অগ্নিকাণ্ড আমাদেরকে আসলে কি বার্তা দিচ্ছে, সেইখান থেকেই আমার এই চিন্তা ভাবনা, আমার এই নিজস্ব অনুমান আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যত ষড়যন্ত্রই হোক, যাই কিছু হোক, সবাই সবসময় প্রস্তুত থাকবেন যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য। এর জন্য বাংলাদেশের জনগণকেই প্রস্তুত থাকতে হবে, আমাকে, আপনাকে, সর্বোপরি আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।